আচ্ছা, এর আগের দিন আমরা মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটারে কয়েকটা অঙ্ক করিয়েছিলাম, ঠিক আছে? আরো দু একটা অঙ্ক আমাদের করতে হবে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটারে, সেগুলো আমি একটু করিয়ে দিই। 1 নম্বর টুকে ভালো, অ্যাপ্লাই, একই কোশ্চেন, ঠিক আছে? অ্যাপ্লাই দ্য মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার apply the method of variation of parameter ঠিক আছে, to solve, আচ্ছা, x স্কয়ার y2 ঠিক আছে প্লাস xy1 মাইনাস y is equal to x স্কয়ার e to the power x, ঠিক আছে? কি বললাম? apply the method of variation of parameter to solve, অঙ্কটা দেখে নাও, x স্কয়ার y2 প্লাস xyn মাইনাস y is equal to x স্কয়ার e to the power x। তাহলে প্রথম কাজ কি আমাদের? ফার্স্ট কাজ হচ্ছে, দেখো এই যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটার আমাদের অক্সিলারি ইকুয়েশন চাই, তাই না? এবং অক্সিলারি ইকুয়েশন বের করার পর আমাদের কাজ হচ্ছে কি, অক্সিলারি ইকুয়েশন বের করার পর আমাদের কাজ কি, যে তার সিএফটা বের করা, তাই না? বা এই যে ইকুয়েশন দেওয়া আছে সেই ইকুয়েশনটা যদি হোমোজিনিয়াস হয়, ডান দিকে যদি জিরো করে দিই, তার সলিউশন বের করতে হবে। তারপরে তো ওটা স্মল এ স্মল বি দিয়ে ধরে সেখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি আমরা ইউজ করব। তো এবার কোশ্চেনটা হচ্ছে যে এটার আমরা কি করে সিএফ বের করব, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার। এটাকে এক নাম দিই, হ্যাঁ, কাজ করি, ঠিক আছে? the homogeneous equation of the given differential equation, মানে হ্যাঁ, 1 নম্বর যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে তার হোমোজিনিয়াস ইকুয়েশন কি হবে? হোমোজিনিয়াস মানে x স্কয়ার y2 প্লাস xy1 মাইনাস y ইকুয়াল টু 0, তাই তো? এটাকে নাম দিলাম আমরা 2। এবার আমাদের কাজ হচ্ছে 2 এর সলিউশন বের করা। 2 এর সলিউশন মানে শুধুমাত্র সিএফ ছাড়া আর কিছু বেরোবে না, পিআই বেরোবে না। তাহলে 2 এর সিএফ কি করে বের করতে পারবো, কে বলতে পারে? আমি অলরেডি করিয়ে দিয়েছি, বলো এটা কোন ফর্মে আছে? যা, 2টাকে যদি একটু সিম্পল ভাবে লিখি, এটা কোন ফর্মে আছে কে বলতে পারে? y2 মানে x স্কয়ার d2 বা d স্কয়ার প্লাস xd মাইনাস 1 ইন্টু y ইকুয়াল টু 0, এই ফর্মে আছে না? কে বলতে পারে এর সিএফ কি করে বের করব? এটা কোন ফর্মে আছে বলো? এটা কচি অয়লার ফর্মে আছে। এই যে x স্কয়ার d স্কয়ার প্লাস xd মাইনাস 1, এটা কচি অয়লার ফর্মে যদি থাকে তাহলে তার সিএফ কি করে বের করতে হয়? কি স্যার ধরে? x স্কয়ার d, স্যার x স্কয়ার d স্কয়ারের জায়গায় d1 ইনটু, আগে বলতে হবে z ইকুয়াল টু log x ধরে নিব। z ইকুয়াল টু যদি log x ধরি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি জানি যে xd তার বদলে কত বসাতে পারি? is equivalent to d1, সব ভুলে গেছো নাকি? আর x স্কয়ার d স্কয়ার তার জায়গাতে d1 ইনটু d1 মাইনাস 1, তাহলে কোনটা d মানে কি আর d1 মানে কি বলে দিই। ওয়্যার d স্ট্যান্ডস ফর ddx and d1 রিপ্রেজেন্টস কত? d dz, তাহলে দেন 2 বিকামস, বলো 2 থেকে কি বলতে পারি? x স্কয়ার d স্কয়ারের জায়গায় d1 ইনটু d1 মাইনাস 1, অলরেডি আমি এই চ্যাপ্টারটা করিয়ে দিয়েছি, প্লাস xd এর জায়গায় হচ্ছে d1 আর মাইনাস 1 ইনটু y ইজ ইকুয়াল টু 0, ডান দিকটা 0, যেহেতু হোমোজিনিয়াস নিয়ে আমি এখানে কনসিডার করছি। অর সেখান থেকে কত হচ্ছে d1 এর স্কয়ার নাকি, আর d1 d1 কেটে যাবে, তাহলে মাইনাস 1 ইনটু y ইকুয়াল টু 0, এটাকে নাম দিচ্ছি 3। তাহলে দ্য সলিউশন অফ 3 বলো কত? কে বলতে পারে? পারবে একবারে? অক্সিলারি ইকুয়েশনটা বের করো, d1 স্কয়ার মাইনাস 1, তাহলে d1 এর কটা রুট? দুটো রুট, একটা প্লাস 1 একটা মাইনাস 1।
তাহলে সি সলিউশনটা কি হবে 3 এর, কে বলতে পারে? c1 C1 e to the power z e to the power z, ভেরি গুড, প্লাস c2 C2 e into to the power minus z মাইনাস জেড। এবার আমাদের কাজ হচ্ছে c1 c2 এর বদলে আমরা কি ধরে অভ্যস্ত বলেছি এখানে, আমরা কি ধরবো এখানে? স্মল এ small b স্মল বি, তাই না? আচ্ছা, যেখানে স্মল এ আর স্মল বি হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, হোয়ার স্মল এ এন্ড স্মল বি আর আরবিট্রারি কনস্ট্যান্টস। একবারে যা আগের নিয়ম তাই করব। আচ্ছা, এবার একটা কাজ প্রথমে করে নিতে হবে, যেহেতু অঙ্কটা হোমোজিনিয়াস, অঙ্কটা যেহেতু এক্স এর ফর্মে আছে, তাহলে এখানে জেড যেটা আছে জেডটাকে আমরা এক্স এর ফর্মে নিয়ে চলে যাবো, কারণ মূল অঙ্কটা এক্স এর ফর্মে আছে। সেই জন্য আমাদের কাজ হচ্ছে এটাকে ঠিক রেখে দেওয়া, আর ই টু দি পাওয়ার জেড তার বদলে বসানো হচ্ছে এক্স প্লাস বি বাই এক্স, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই। আচ্ছা, তাহলে লেট দ্য কমপ্লিট সলিউশন অফ ওয়ান, নিয়ম কিন্তু একই, যেহেতু সিএফটা বেরিয়ে গেল, তারপর ওই সিএফ দেখেই আমাদের কাজ হচ্ছে 1 নম্বরের কমপ্লিট সলিউশনটা ধরে নেওয়া। কত? বি ওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল এ এক্স প্লাস ক্যাপিটাল বি বাই এক্স, যেখানে বলতে হবে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি কি, এরা হচ্ছে আর ফাংশনস অফ এক্স অনলি। ঠিক আছে? আচ্ছা, এবার নিয়ম কি বলো, কে বলতে পারে নিয়ম? জিজ্ঞেস করবো তোমাদেরকে। ওয়াই ধরে নিয়েছি, ওয়াই লাল কালি করলাম, নাম্বারিং করে দিই 4। ওয়াই যখনই পেয়ে গেলাম কি করবো বলো এবার? y dash বের করতে হবে। ওয়াই ড্যাশ না করে এখানে ওয়াই ওয়ান করি, হ্যাঁ, যেহেতু কোশ্চিনটা ওয়াই ওয়ান। y1 y2 ওয়াই ওয়ান কত হবে? a1x, বলো আমাকে, নিজেরাও করো, মুখে মুখে বলতে হবে তো, প্লাস a প্লাস b1 বাই এক্স মাইনাস b বাই এক্স স্কোয়ার। দেখো আমি ঠিক করলাম কিনা। ঠিক করলাম। আচ্ছা, এবার কি করতে হয়? চুজ এ আর বি কে আমরা কিভাবে চুজ করেছি? ইন সাচ এ ওয়ে দ্যাট, বলো কোনটা জিরো হবে? a1x plus b1 by x a1x প্লাস b1 বাই x, এটা জিরো হবে। নীলকালি এটা 5। ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের কাজে লাগবে। যখনই a1x প্লাস b1 বাই x জিরো হয়ে গেল, তাহলে y1 কত হয়ে গেল? a1 a প্লাস a মাইনাস b বাই x স্কয়ার, এটা হয়ে গেল y1। লালকালি কাজে লাগবে, যদি এখানে কাজে লাগবে না, এখানে কাজে লাগবে, y1 আছে। আচ্ছা, তাহলে কত হলো এটা? 6। আচ্ছা, সেই সঙ্গে সঙ্গে y2 চট করে বের করে ফেলি। y1 এর ডেরিভেটিভ কত হবে? a কনস্ট্যান্ট না কিন্তু, a মানে কিন্তু ফাংশন অফ x, তাহলে তার ডেরিভেটিভ a1। আচ্ছা, মাইনাস b এর ডেরিভেটিভ b1 আর 1 বাই x স্কয়ার হচ্ছে কনস্ট্যান্ট, আর এখানে হবে হচ্ছে প্লাস 2b বাই x কিউব, নাকি ডেরিভেটিভ করলে? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, y2 বেরিয়ে গেল, ইকুয়েশন নাম্বার দিয়ে দিই 7। তাহলে y1 বেরিয়ে গেল, y2 বেরিয়ে গেল, yও আমরা ধরে নিয়েছি বা yও আমাদের জানা আছে। তাহলে এখান থেকে তোমরা বলো যে কোন কোন ইকুয়েশনকে ইউজ করে কোথা থেকে আমরা কি পাবো? স্যার 4 6 আর 7 কে ওই যে 2 নম্বরে বসাতে হবে, ইউজিং 1 নম্বরে 6 বসাতে 7, হ্যাঁ, ফ্রম 1 থেকে, মূল ইকুয়েশন থেকে। ঠিক আছে, দুইটা তো হোমোজিনিয়াস নিয়েছিলাম, মূল ইকুয়েশন থেকে কত পাচ্ছি তাহলে ওখানে বসিয়ে দিই। তাহলে x স্কয়ার y2 আছে, x স্কয়ার y2, তার মানে x স্কয়ার দিয়ে y2 কে গুণ, y2 কত আছে? a1 মাইনাস b1 বাই x স্কয়ার প্লাস 2b বাই x কিউব। ক্লিয়ার? আচ্ছা, প্লাস x y1 প্লাস x y1 আমরা জেনে গেছি a মাইনাস b বাই x স্কয়ার মাইনাস y মানে আমরা জেনে গেছি ax প্লাস b বাই x ইজ ইকুয়াল টু x স্কয়ার e টু দি পাওয়ার x। আমাদের উদ্দেশ্য হচ্ছে a1 আর b1 এর একটা ইকুয়েশন পাওয়া। অলরেডি একটা ইকুয়েশন আমরা 5 পেয়ে গেছি, এই যে
নীল কালি দিয়ে। আরেকটা আমাদের a1 b1 দিয়ে ইকুয়েশন দরকার, তারপর আমরা ওটাকে সলভ করব। তাহলে a1 বেরিয়ে যাবে, b1 বেরিয়ে যাবে, তাকে ইন্টিগ্রেশন করলে a আর b বেরিয়ে যাবে। a আর b টা আননোন, a আর b যদি আমাদের বেরিয়ে যায় তাহলে 4 নম্বর ইকুয়েশনে a আর b পুট করলে আমরা কমপ্লিট সলিউশন পেয়ে যাব। ব্যাস এই হচ্ছে আমাদের কাজ, সিম্পল জিনিস। কিছু কাটা যাবে এখানে, দেখো তো, a1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস b1 প্লাস 2b বাই এক্স। আচ্ছা, এখানে হচ্ছে প্লাস ax মাইনাস b বাই এক্স কিউব, ঠিক আছে। এখানে হচ্ছে মাইনাস ax মাইনাস b বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। কে কে কাটছে? কাটলো, তাই তো। আর স্যার 2b/x টাও কেটে যাবে। ও, এটা কি ভুল করেছি না একটু? এটা হচ্ছে b বাই এক্স হবে, সরি। হ্যাঁ, তাহলে 2b বাই এক্স টাও কেটে যাবে। এই যে দুটো, এই যে x আর এটা একটা নিচে x আসবে, সরি এখানে x কিউবটা ভুল করেছিলাম। তাহলে 2b বাই এক্স মাইনাস b বাই এক্স মাইনাস b বাই এক্স কেটে গেল। গুড, তাহলে দাঁড়িয়ে গেল। স্যার বলছিলাম যে এক্স হ্যাঁ, স্কোয়ারের সাথে মানে b1 বাই এক্স স্কোয়ার না, ওটা b1 বাই এক্স হবে। কোনটা গো? না স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, স্যার ঠিক আছে। ঠিক আছে, দেখে নাও একবার। তাহলে a1 এক্স স্কোয়ার মাইনাস b1 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এটাকে নাম দিয়ে দেবো আমরা 7 হয়ে গেছে 8। যাই হোক, সে আমাদের নাম নিয়ে কোনো যায় আসে না, ওর কারণ আমাদের খালি বুঝতে হবে যে কোন কোন ইকুয়েশন গুলো আমাদের লাস্টে একবারে কাজে লাগবে। তাহলে দুটো ইকুয়েশন চলে এসছে। আচ্ছা, আরেকবার পরের পেজে লিখে বলি। তাহলে a1x প্লাস b1 বাই এক্স একটা হচ্ছে a1x প্লাস b1 বাই এক্স ইকুয়াল টু 0, ওটা হচ্ছে 5। আর এখনই যেটা 8 পেলাম সেটা হচ্ছে a1x স্কোয়ার মাইনাস b1, a1x স্কোয়ার মাইনাস b1 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, তাই তো। আচ্ছা, এটা ছিল হচ্ছে 5, এটা 8। বলো এবার a1 আর b1 কি করে পাবো? প্রথমে b1 টাকে কাটো, b1 টাকে কাটতে গেলে কি করতে হবে বলো? ফ্রম স্যার 8 স্যার 8 নাম্বারটাকে 8 ইনটু 1 বাই এক্স। 8 ইনটু 1, 5 নাম্বারটাকে x দিয়ে গুণ করে বিয়োগ করলে হয়ে যাবে। হ্যাঁ তাও হবে, একই ব্যাপার। স্যার 5টাকে x দিয়ে গুণ করেন তাহলে সহজ হবে। তো সহজ হবে। আচ্ছা, 5 কে x দিয়ে গুণ করছি, কত সহজ হয়ে দেখছি। আর প্লাস 8 উই হ্যাভ, বলো তাহলে কত হচ্ছে a1 x স্কোয়ার, b1 কেটে গেছে তো। আচ্ছা, আর এইদিকে হচ্ছে তোমার, বলো এদিকে কত আছে? a1 x স্কোয়ার নাকি? তাহলে 2a1 x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? x স্কোয়ার ই টু দি পাওয়ার x, আর সেখান থেকে x স্কোয়ার কেটে গেল। তাহলে a1 কত হলো? ই টু দি পাওয়ার x বাই 2 নাকি? ঠিক আছে, a1 যদি ই টু দি পাওয়ার x বাই 2 হয়, তার মানে a1 মিন্স হচ্ছে আর কিছুই না dA dx, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার x বাই 2, or dA is equal to ই টু দি পাওয়ার x বাই 2 dx, or এখানে যদি ইন্টিগ্রেশন করি তাহলে a is equal to কত হবে? ই টু দি পাওয়ার x বাই 2 একই থাকবে প্লাস সাম কনস্ট্যান্ট c1, a বেরিয়ে গেল। আচ্ছা, b কি করে বেরোবে? b বলো, b কি করে বের করবো? স্যার 8 এর সাথে হাফ মানে 1 বাই এক্স গুণ করে 5 এর সাথে যোগ করলে বেরিয়ে যাবে। না 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 স্যার, স্যার 8 নাম্বারটাতে a1 এর মানটা বসিয়ে দিলেই তো হবে। না না, কনস্ট্যান্ট থাকে তো। আচ্ছা, a1 এর মানটা বসিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, সেটাও হয় যে a1 যদি প্রথমটাতে যদি a1 বসি, 8 কেন প্রথমটাতে বসিয়ে দাও না, তাও হয়। প্রথমটাতেই বসিয়ে দাও ই টু দি পাওয়ার x বাই, তাহলে কত হচ্ছে? b1 প্রথমটাতে বসিয়ে দাও, তাও হয়। b1 বাই x ইজ ইকুয়াল টু মাইনাস a1x, তাই তো। সেখান থেকে b1 আর কিছুই না, মাইনাস a1 x স্কোয়ার, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার x x স্কোয়ার বাই 2, তাই তো। এটা b1,
और db is equal to একবারে করে দিই minus x square e to the power x by 2 integration dx plus some c2 এর ইন্টিগ্রেশন করতে হবে বাই পার্টস দুবার ভাঙতে হবে করো তো তোমরা কত হচ্ছে দেখো তো এটাকে দুবার ভাঙতে হবে আমাকে বলো তো যে কত হচ্ছে b এর মান কত হচ্ছে বলো b এর মান করো দেখি ক্যালকুলেশনটা কিন্তু অ্যাভয়েড করবে না অ্যাভয়েড করতে গেলে কিন্তু বিপদ এখন যদি ভাবো যে স্যার করে দিচ্ছে ক্যালকুলেশনটা দরকার নেই করার তাহলে পরীক্ষা হলে কিন্তু বিপদে পড়ে যাবে পরীক্ষার সময় কত হচ্ছে দুবার করতে হবে x স্কয়ার থেকে ফার্স্ট ফাংশন হ্যাঁ বলো e to the power x e to the power x তারপর ব্র্যাকেটে হাফ বাইরে থাকবে মাইনাস হাফ বাইরে থাকবে দাঁড়াও প্রথমে মাইনাস হাফ বাইরে হ্যাঁ হ্যাঁ e to the power x e to the power x তারপর ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে x স্কয়ার মাইনাস 2x প্লাস 2 x to the power x তারপর ব্র্যাকেট ব্র্যাকেটে হ্যাঁ তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ x স্কয়ার মাইনাস 2x প্লাস 2 x প্লাস স্কয়ার 1 প্লাস মাইনাস 2x মাইনাস 2x প্লাস 2 প্লাস 2 ঠিক আছে পারফেক্ট তাহলে সোজা হিসাব হচ্ছে প্লাস একটা c2 তাই তো তাহলে সোজা হিসাব হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই 2 তাই তো মাইনাসটা প্লাস হয়ে গেল এক্স ই টু দি পাওয়ার এক্স আর এটা হয়ে গেল মাইনাস ই টু দি পাওয়ার এক্স এই প্লাস c2 এটা হচ্ছে b তাই তো প্লাস c2 বাস তাহলে b এর মান যখনই বেরিয়ে গেল a আর b জানা হয়ে গেছে তাহলে মূল যে সলিউশনটা ধরেছিলাম কমপ্লিট সলিউশন সেখানে বসিয়ে দিই অতএব দা কমপ্লিট সলিউশন ঠিক আছে of 1 is ধরেছিলাম y is equal to capital AX তাহলে e to the power x by 2 plus c1 into x plus capital B minus x square e to the power x by 2 plus x e to the power x minus e to the power x plus c2 হ্যাঁ by x তাই তো 1 by x এবার ভেঙে টেঙে নিতে পারো ইচ্ছা যদি থাকে তাহলে CF হয়ে যাবে এই যে c1x plus c2 into 1 by x আর বাকিটা হয়ে যাবে তোমাদের pi তাহলে কত হবে x e to the power x by 2 এখানে 1 by x দিয়ে গুণ করলে minus x e to the power x by 2 নাকি কেটে যাবে নাকি এটা এটা কেটে যাবে এই যে এটা 1 by x দিয়ে গুণ করেছি তো আবার এটার সাথে আর এখানে হবে হচ্ছে e to the power x আর এখানে যাবে e to the power x by x তাহলে দাঁড়াবে c1x plus c2 by x plus e to the power x minus e to the power x by x বাস কমপ্লিট ঠিক আছে এটা হচ্ছে সলিউশন where c1 and c2 are arbitrary constants ঠিক আছে দেখো বুঝতে পারলে মেথড অফ ভেরিয়েশন প্যারামিটার একই নিয়মের কোনো চেঞ্জ নেই সেম জিনিস আচ্ছা এবার আর গোটা অঙ্কটা করাবো না হ্যাঁ খালি অর্ধেক করেই রেখে দেবো মানে শুধুমাত্র সিএফ খোঁজাটা কমপ্লিট সলিউশন অবধি খুঁজবো খুঁজে রেখে দেবো ধরো এই অঙ্কটা দিচ্ছি দেখি তো কে পারে ইউজ মেথড অফ ভেরিয়েশন টু সলভ method of variation a method use karo to solve x minus 1 into d square y minus x dy
প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। ঠিক আছে, বলো কি করে আমরা এর সিএফ বের করব বা এর হোমোজিনিয়াস সিস্টেমটার সলিউশন বের করব? কে বলতে পারে? হোমোজিনিয়াস সিস্টেমটা কত আগে বলো, আগে বলো হোমোজিনিয়াস সিস্টেমটা কত? আচ্ছা, এইভাবে করা যায়, দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন can be written as x minus 1 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে বলো? x minus 1 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? y2, এই যে d square y মানে y2 মাইনাস x বাই x minus 1 দিয়ে ভাগ করেছি dy মানে y1 প্লাস 1 বাই x minus 1, ঠিক আছে, x minus 1 দিয়ে ভাগ করেছি y is equal to একটা x minus 1 কেটে যাবে, তাহলে শুধু x minus 1 থাকবে। 2 দরকার নেই, এটা রেখে দাও। তাহলে দা হোমোজিনিয়াস ইকুয়েশন বা হোমোজিনিয়াস ফর্ম যা ইচ্ছে অফ 2 এর হোমোজিনিয়াস ইকুয়েশন কি হবে বলো? y2 মাইনাস x বাই x মাইনাস 1 y1 প্লাস 1 বাই x মাইনাস 1 y ইজ ইকুয়াল টু 0। এটাকে নাম দিচ্ছি 2। এটাকে যদি কম্পেয়ার করি কার সাথে? উইথ ক্যাপিটাল পি, উইথ হচ্ছে এর সাথে y2, এই যে এই চ্যাপ্টারের অঙ্ক, প্লাস পি y1 প্লাস y ইকুয়াল টু 0, তার সাথে যদি কম্পেয়ার করি তাহলে বলো পি এর মান কত আসবে? মাইনাস এক্স বাই এক্স মাইনাস 1, আর কিউ এর মান 1 বাই এক্স মাইনাস 1। তাহলে এবার পার্ট অফ সিএফ বের করতে হবে, বলো কোন কোন ফর্মুলা থেকে পার্ট অফ সিএফ বেরাবে? স্যার 1 প্লাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0 হবে একটা। সিন্স 1 প্লাস পি প্লাস কিউ 0 হবে, দেখো পি প্লাস কিউ এক্স ইকুয়াল টু 0 1 প্লাস পি প্লাস কিউ, এটা কি 0 হবে? হ্যাঁ, হবে তো? হ্যাঁ স্যার হবে। তাহলে ই হ্যাঁ টু স্যার হবে। তাহলে একটা y1, হ্যাঁ এই আগের দিন এই অঙ্ক করেছি কিন্তু এই টাইপের অঙ্ক আর একবার করিয়ে দিলাম। ইজ এ পার্ট অফ সিএফ অফ 1, ও সিএফ এর পার্ট। আচ্ছা, আর সিন্স আবার পি প্লাস কিউ এর তো 0, এটাও 0, দেখে নাও চেক করে। পি এর সাথে জাস্ট একটা কিউ এর সাথে একটা এক্স গুণ করে যোগ করো তো একই হয়, পি চলে আসবে। তাহলে পি প্লাস কিউ এক্স যেহেতু 0, তাহলে y2 কত হবে? ওহো, এই y2 আর ওই y2 এক হয়ে যাবে গো। কাজ করো, y ড্যাশ নাম দাও, হ্যাঁ এখানে y ডবল না ড্যাশ টু দিব, একটা অন্য কিছু দাও না, কি দেওয়া যায় গো? y ব্র্যাকেটে 1, হ্যাঁ ব্র্যাকেটে 2, ঠিক আছে, ইজ এ পার্ট অফ সিএফ অফ 2, ঠিক আছে। এটা তাহলে 2 এর সিএফ এর পার্ট। আচ্ছা, এবার এরা যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটা চেক করার জন্য আমরা কি করি বলো? স্যার রনস্কিয়ান বলে একটা রনস্কিয়ান, কারেক্ট, w অফ y1 y2, রনস্কিয়ান। ফর্মুলা কি? প্রথমে y1 আর y2, y1 মানে হচ্ছে e টু দি পাওয়ার x, এর আগের দিন এটাই করেছি, আর x, তারপর তার ডেরিভেটিভ আর 1, কত হচ্ছে বলো? e টু দি পাওয়ার x ইনটু 1 মাইনাস x, নাকি? আচ্ছা, x এর মান এক পার্টিকুলার ধরা যাবে না কারণ x একটা ভেরিয়েবল, তাহলে নন জিরো। তাহলে y1 and y2 আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এরা যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, তাহলে টোটাল সিএফটা কি হয়? সব লিখিয়ে দিয়েছিলাম আগের ক্লাসে। তাহলে সিএফটা কি হবে? দাস বলো, y কত হবে? সিএফ y, তাই 2 এর সলিউশন মানেই হচ্ছে y, কত হবে?
তার কম্বিনেশন তো A- লিনিয়ার কম্বিনেশন, তাহলে সাম স্মল a a e to the power x x প্লাস bx। আচ্ছা, এটা তাহলে a আর b টা কি বলে দিতে হবে, where a and b are arbitrary constants। এবার বলো কমপ্লিট সলিউশন, তাহলে এটা দেখেই বুঝবো আমরা হবে। তাহলে দ্য কমপ্লিট সলিউশন, লেট দ্য কমপ্লিট সলিউশন বি, কত ধরবো কমপ্লিট সলিউশনটা? let the complete solution of 1, তাই তো, b y is equal to, তাহলে স্মল এর জায়গায় ক্যাপিটাল a ইনটু e টু দি পাওয়ার x প্লাস স্মল b এর জায়গায় ক্যাপিটাল b ইনটু x হয়ে গেল। where ক্যাপিটাল a আর ক্যাপিটাল b কি আর functions of x। এবার পারবে সবাই না পারবে না? এই অঙ্কটা করতে এবার পারবে? ইয়েস হ্যাঁ অর স্যার নো? পারবো। বাড়ির কাজ হোমওয়ার্ক করে নিতে হবে। এটাকে নাম দিয়ে দিই 3, বাকিটা হোমওয়ার্ক। ঠিক আছে, অ্যানসার বলে দেবো এটার, তাহলে খুঁজতে সুবিধা হবে। আচ্ছা, অ্যানসারটা হচ্ছে লিখে নাও, y is equal to সলিউশন একবার লাস্টে, হ্যাঁ, c1 e to the power x প্লাস c2x, ঠিক আছে, মাইনাস অফ x স্কোয়ার প্লাস x প্লাস 1। একটু ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন করে দেখবে, এটাই হচ্ছে দাঁড়াচ্ছে। সে তোমাদের এরকম আসতে পারে যে x এর সাথে যেটা আছে সেটাকে c1 ধরলে যা ইচ্ছা, বা e টু দি পাওয়ার x এর সাথে যেটা c2 সেটাও হতে পারে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যেটাই যাই হোক, এই কনস্ট্যান্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এইটা হচ্ছে বের করতে হবে। দেখবে ঠিক চলে আসছে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি এর মান। আমি কি লিখে দিব তাহলে কি সুবিধা হবে বুঝতে? ক্যাপিটাল এ এটা এরকম আসবে, সাম কনস্ট্যান্ট c1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 1। আর ক্যাপিটাল বি দেখো c1 c2 এটার গ্যারান্টি দিতে পারবো না, যেখানে c1 ও হতে পারে c2 হতে পারে, এটা নিজেদের ধরা ইচ্ছা অনুসারে। আর বি হবে হচ্ছে c2 মাইনাস এক্স। ঠিক আছে, করে নিবে, এটা কিন্তু বাড়ির কাজ, বারবার করে বলছি, এটা কিন্তু নিজেদেরকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করি, সেটা হচ্ছে আইগেন ভ্যালু প্রবলেম। হ্যাঁ, আইগেন ভ্যালু প্রবলেম। আচ্ছা, এই আইগেন ভ্যালু প্রবলেমটার মেথডটা হচ্ছে ম্যাথমেটিশিয়ান স্টার্ম লিভিউলি, ঠিক আছে, তার নাম অনুসারে। এটাও জেনে রাখবে, কোথাও যদি হয়তো দিল। আচ্ছা, ভালো করে লিখি, স্টার্ম, STRUM, ঠিক আছে, তারপর ক্যাপিটাল LIOU, ঠিক আছে, লিভিউলে VILLE, স্টার্ম লিভিউলিস, ঠিক আছে, প্রবলেম এটাও বলা হয় আইগেন ভ্যালু প্রবলেমকে। যাই হোক, ও ম্যাথমেটিশিয়ান নাম, ঠিক আছে। তো এইটা একটা নতুন চ্যাপ্টার, তো বোঝাই যাচ্ছে যে এই চ্যাপ্টারটা আইগেন ভ্যালু প্রবলেম মানে একেবারেই লিনিয়ার অ্যালজেব্রার সঙ্গে রিলেটেড। এই চ্যাপ্টারটা পুরোপুরি লিনিয়ার অ্যালজেব্রার সঙ্গে রিলেটেড, ঠিক আছে। আচ্ছা, কে বলতে পারে আইগেন ভ্যালু কাকে বলে? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট গুলো হয় আইগেন ভ্যালু। আইগেন ভ্যালু অফ এ ম্যাট্রিক্স, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন রুট গুলো হয় আইগেন ভ্যালু, সেটা অবশ্যই। ডেফিনেশন, আইগেন ভ্যালু ডেফিনেশনটা আমি অন্যরকম ভাবে দিয়েছিলাম একটা। ধরো এ হচ্ছে একটা n ক্রস n ম্যাট্রিক্স ওভার এ ফিল্ড এফ, ঠিক আছে, স্কেলার, নোড স্কেলার জয়েন করতে ফিল্ডের চাইছে, এলিমেন্ট। হ্যাঁ, নোড জয়েন করতে চাইছে, কে জয়েন করতে চাইছে? নোড জয়েন নেই তো, রিকোয়েস্ট আসছে না তো কিছু। মেসেজ করছে। তো জয়েন হতে পারছে না কেন? আমার তো কোনো রিকোয়েস্ট আসেনি তো, আমি কি লক করে দিয়েছি? না,
এনেবল ওয়েটার রুম সবই তো আছে, তাহলে জয়েন করতে পারছি না কেন? আমি তো কিছু করিনি। allow participant rename themselves, mute participant, না আমি কিছু করার নেই তো, সব সিস্টেম ঠিক আছে আমার, তাহলে ওর কোনো প্রবলেম হচ্ছে হয়তো, ওর কোনো প্রবলেম হচ্ছে নিশ্চয়ই। আগের বার জয়েন হয়েছিল সপ্তাংশু? হ্যাঁ স্যার, বলছে বারবার কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে, তাহলে ওর প্রবলেম, ওর নেটের প্রবলেম। আমি তো দিয়ে দেবো ভিডিও, ইউটিউবে দেখে নিবে। আচ্ছা, ক্যাপিটাল এ হচ্ছে একটা n ক্রস n ম্যাট্রিক্স ওভার এ ফিল্ড F, তাহলে একটা স্কেলার ল্যামডা, স্কেলার মানে ফিল্ডের এলিমেন্ট, said to be an eigen value। এগুলো মনে নেই কারোর? এগুলো করিয়ে দিয়েছিলাম লিনিয়ার অ্যালজেব্রাতে। অফ এ কখন হবে বলো? ইফ there exist a vector x নন জিরো হতে হবে, ঠিক আছে, such that কি হবে বলো? ল্যামডা কখন এর আইগেন ভ্যালু হয়? যদি x lambda x, x ইকুয়াল টু যদি ল্যামডা x হয়। আর x কে কি বলা হবে? x কে eigenvector, x eigenvector to be the corresponding eigenvector, ল্যামডার যে কারেসপন্ডিং, সেই কারেসপন্ডিং আইগেনভেক্টর হচ্ছে x। আইগেনভেক্টর কখনোই জিরো হতে পারে না, নন জিরো হয়, এটাতে মাথায় থাকে, কাজে লাগবে। এবার এই আইগেন ভ্যালু প্রবলেমে এই ডেফিনেশনটা কাজে লাগবে। তাহলে কি কি জানলাম? যে কোনো স্কেলার আইগেন ভ্যালু হতে পারে, কিন্তু আইগেন ভেক্টরকে সবসময় কি হতে হবে? যে আইগেন ভ্যালুর যে কারেসপন্ডিং আইগেন ভেক্টর, দ্যাট শুড বি বা দ্যাট মাস্ট বি নন জিরো হতে হবে। ল্যামডা যে কোনো একটা ভ্যালু হতে পারে, ল্যামডা একটা স্কেলার ফিল্ডে থাকতে হবে। আমরা রিয়াল নিয়ে কাজ করছি, সেজন্য এখানে সব ডিফারেনশিয়াল ইকুয়েশন যেহেতু রিয়াল ফিল্ডের আন্ডারে পড়ে, সেজন্য সবকিছু রিয়াল নিয়ে কাজ হবে। তাহলে ল্যামডা যে কোনো রিয়াল ভ্যালু হতে পারে, জিরো হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যা ইচ্ছা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, কিন্তু আইগেন তার কারেসপন্ডিং আইগেন ভেক্টরটা মাথায় রাখতে হবে যাতে নন জিরো হয়। সেটা কিন্তু জিরো হয়ে গেলে ল্যামডাকে কিন্তু আর আইগেন ভ্যালু বলা যাবে না। তাহলে এই যে আইগেন ভ্যালু প্রবলেমটা, সেই প্রবলেমটা কি আমি একটা অঙ্কের মাধ্যমে এটা বোঝাই, ঠিক আছে? অঙ্কগুলো খুব বুদ্ধি দিয়ে করতে হবে, একটু ধীর স্থির হয়ে, ঠিক আছে? বারবার করে বলছি, পরীক্ষাতে কিন্তু একটা কোশ্চিন এখান থেকে দেয়। এক্সারসাইজ, ঠিক আছে 1, আমি নিয়মটা বলে দিচ্ছি। নিয়ম খুব একটা কিছু নেই, আইগেন ভ্যালু চ্যাপ্টারেরই রিলেটেড অঙ্ক। কোশ্চিনটা বলছে ফাইন্ড the eigenvalues and the corresponding ঠিক আছে, আচ্ছা এটাকে মিটিয়ে দিচ্ছি, and the corresponding eigen ভেক্টর না বলে ফাংশনস বলা হচ্ছে এখানে, ঠিক আছে? কারেসপন্ডিং কি থাকবে? আইগেন ফাংশনস অফ কার y ডবল ড্যাশড প্লাস ল্যামডা y ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, যেখানে বলে দিচ্ছে y0 টা হচ্ছে 0 আর y ড্যাশড l, হ্যাঁ l মানে হচ্ছে একটা ভ্যালু, ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এগুলোকে বলা হয় না বাউন্ডারি ভ্যালু প্রবলেম। বাউন্ডারি ভ্যালু প্রবলেম মানে, ঠিক আছে, বাউন্ডারি ভ্যালু প্রবলেম মানে এই যে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছে, y এর মান এই যে 0, 0 তে 0, l এ হচ্ছে y ড্যাশ 0, এরকম বলে দেয়, ঠিক আছে? এই প্রবলেমগুলোকে বলে বাউন্ডারি ভ্যালু প্রবলেম। যাই হোক, তো সেটা নিয়ে আমি একদিন আলোচনা করব এই বিষয়টা নিয়ে। আপাতত এই অঙ্কটা বুঝতে হবে কি বলেছে, ফাইন্ড দ্য আইগেন ভ্যালুজ এন্ড দ্য কারেসপন্ডিং আইগেন ফাংশনস। এখানে ভেক্টরের জায়গায় ফাংশনস, কেন? কারণ ফাংশন এখানে থাকবে ভেক্টরের জায়গায়। অফ y ডবল ড্যাশ, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, y ডবল ড্যাশ প্লাস ল্যামডা y। তাহলে ল্যামডাটা কি? ল্যামডাটাই তো আইগেন ভ্যালু। তাহলে এই দেখতে হবে যে ল্যামডার মান কি কি আসছে, যাতে করে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা স্যাটিসফাই করে। এবং মাথায় রাখতে হবে ল্যামডার কারেসপন্ডিং যে আইগেন ফাংশন গুলো থাকবে, সেই আইগেন ফাংশন গুলো সবসময় কিন্তু নন জিরো হতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে ল্যামডার ভ্যালু আমাদের বের করতে হবে, দেখতে হবে ল্যামডার কোন ভ্যালুগুলোর জন্য, কোন রিয়েল ভ্যালুগুলোর জন্য y ডবল ড্যাশ প্লাস ল্যামডা y এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা স্যাটিসফাই করবে।
এই যে আইগেন ভ্যালু প্রবলেম তার ম্যাথমেটিশিয়ান এই যে স্টার্ম, এই স্টার্ম লিউভিলি প্রবলেমসও বলা হয়। ঠিক আছে, প্রসেসটা জেনে নাও, খুবই সোজা। ল্যামডা 3 রকমের হতে পারে। কেস 1, ধরে নি ল্যামডাটা 0, সাপোজ এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে নাম দিয়ে দিই 1। আচ্ছা, ল্যামডাটা যদি 0 হয় তাহলে 1 থেকে কি পাই বলতো? ধরো ল্যামডা 0 ধরলাম, সাপোজ, আমি জানি না এখন এটা হবে কিনা আইগেন ভ্যালু, ধরে নিলাম যে ল্যামডাটা 0। ল্যামডাটা যদি 0 ধরি তাহলে এই 1 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হবে বলো? y ডবল ড্যাশ। আচ্ছা, সেখান থেকে y এর মান কি হবে কে বলতে পারে? আচ্ছা, বলতে না পারলে y ড্যাশ কত হবে বলো? y ডবল ড্যাশ যদি 0 হয় তাহলে y ড্যাশ 0 বাট কনস্ট্যান্ট সাম কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট 10 মিনিটের মাথা খারাপ হয়ে গেছে। y ডবল ড্যাশ 0 হলে y ড্যাশ বলে 0, তাহলে কনস্ট্যান্ট c1 C1x হতে পারে, হ্যাঁ স্যার C1x। কি বলছে? c1x, y কত হবে? y ড্যাশ যদি c1 হয় y কত হবে কে বলতে পারে? y ড্যাশ যদি c1 হয় তাহলে y ড্যাশ মানে কত? dy dx c1, তাহলে y কত হবে? এগুলো তো মানে C1x c1x হবে স্যার। c1x সব অপদার্থ জুড়েছে আমার ছাত্রছাত্রী, সবগুলো অপদার্থ, গালও দিতে ইচ্ছে করে এত, মানে c1 আর কনস্ট্যান্ট কে দিবে? কনস্ট্যান্ট c2 স্যার। সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন দেখে বুঝতে পারছো একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে কটা কনস্ট্যান্ট থেকে আরবিটারি কনস্ট্যান্ট, এগুলো তো বলে দিয়েছি, তো এগুলো একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। তো c1x হলে হবে, তার সাথে আরেকটা আরবিটারি কনস্ট্যান্ট প্লাস c2। এবার জেনারেল হলো সলিউশন, জেনারেল সলিউশন না বলে পার্টিকুলার বলছে। তাহলে এটা কি? এটা yx, এখানে একটা x উজ্জ্বল দিয়ে দাও, মানে উজ্জ্বল যেটা আছে সেটাকে বসিয়ে দিই, তাহলে y মানে yx, তাহলে yx কত হলো? c1x প্লাস c2। এটা করতে যদি এত টাইম লাগে, y ডবল ড্যাশ যদি 0 হয় তাহলে y এর মান হচ্ছে c1x প্লাস c2। এবার কন্ডিশন গুলো অ্যাপ্লাই করো, এই যে কন্ডিশন গুলো, y0 কত বলে দিয়েছে? y0 0, তাহলে y0 0 হলে c1 c2 এর ভ্যালু বলো কত? কন্ডিশন বলে দিয়েছে y0 0 আর y ড্যাশ l ইকুয়াল টু 0, এটা গিভেন, অ্যাজ না বলে এটা গিভেন, এটা বাউন্ডারি ভ্যালু প্রবলেমের, এটা দেওয়া আছে গিভেন। তাহলে বলো দেন y0 যদি 0 বসে, x এর মান 0 হলে y0, তাহলে কত হবে? c1 ইন্টু 0 প্লাস c2, তাহলে c2 এর মান কত হবে? 0 হবে। আর এখান থেকে y ড্যাশ x কত জানাই আছে? c1, এই যে c1, তাহলে y ড্যাশ l আবার 0, y ড্যাশ, তাহলে l বসাও, y ড্যাশ l যদি 0 হয় তাহলে c1 কত হবে? বোঝাতে পারছি না? এখানে l বসাও, এখানে তাহলে c1ই থাকছে, কারণ এটা x এর ফাংশন না, এখানে l বসালে এখানে c1ই থাকছে, তাহলে y ড্যাশ l ইকুয়াল টু 0, তাহলে c1 0 হচ্ছে, তাহলে c1 c2 যদি দুটোই 0 হয়ে যায় তাহলে y কত হয়ে যাচ্ছে? yx কত হচ্ছে বলো? 0। তাহলে ল্যামডা যদি 0 হয়, ভালো করে আমার কথাটা মন দিয়ে শোনো, ল্যামডা এটা যদি 0 হয় তাহলে তার কারেসপন্ডিং যে ফাংশন বা সলিউশন সেটা কত হয়ে যাচ্ছে? 0। তাহলে ল্যামডার কারেসপন্ডিং যে আইগেন ফাংশন সেটা 0 হয়ে যাচ্ছে। সম্ভব ল্যামডা কি আইগেন ভ্যালু হতে পারে? না স্যার। না স্যার। তাহলে হতে পারে না। তাহলে সিন্স yx এটা হচ্ছে ল্যামডার কারেসপন্ডিং সলিউশন মানে আইগেন ফাংশন, yx যেহেতু 0 হয়ে যাচ্ছে তাহলে দেয়ার এক্সিস্ট নো আইগেন ফাংশন corresponding to lambda equal to 0, এবং তার ফলে thus lambda equal to 0 is not an eigen value, কারণ আইগেন ভ্যালু হতে গেলে একটা নন জিরো কারেসপন্ডিং আইগেন ভেক্টর বা আইগেন ফাংশন থাকতেই হবে।
ঠিক আছে, তাহলে 1 এর আইগেন ভ্যালু 0 না। আমি কি বোঝাতে পারলাম কি করে জিরোটা বের করলাম বা কি করে করলাম? এই হচ্ছে নিয়ম, এর বাইরে কিচ্ছু না। কেস 2, ল্যামডা 0 হয়ে গেল, এবার ধরি ল্যামডা নেগেটিভ। আচ্ছা, ধরলাম ল্যামডাটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ ধরলাম এইভাবে মাইনাস মিউ স্কোয়ার, ল্যামডাকে ধরলাম মাইনাস মিউ স্কোয়ার, যেখানে মিউটা হচ্ছে নন জিরো। দেখো তো যেভাবে আমরা এবার ল্যামডাটাকে ধরলাম, যেভাবে আমরা ল্যামডাটাকে ধরলাম, কত ধরলাম? মাইনাস মিউ স্কোয়ার। মিউ যদি পজিটিভ হয় তাহলে ল্যামডা কত হবে, আর মিউ যদি নেগেটিভ হয় তাহলে ল্যামডা কত হবে? ওই ক্ষেত্রে মাইনাস মিউ স্কোয়ারই হবে স্যার, নেগেটিভ হবে। মানে আমি বলতে চাইছি মিউ এর মান পজিটিভ হলেও ল্যামডা নেগেটিভ, মিউ স্কোয়ার, আর মিউ এর মান নেগেটিভ হলেও ল্যামডা নেগেটিভ। কেন হঠাৎ করে ল্যামডাকে মাইনাস মিউ স্কোয়ার আকারে ধরতে গেলাম? কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করতে সুবিধা হবে। কি করে? এইটা ধরার ফলে 1 বিকামস, বলো 1 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশন কত হয়ে যাবে তাহলে? 1 নম্বর যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা কত হবে? ল্যামডা যদি মাইনাস মিউ স্কোয়ার হয় তাহলে 1 ওয়াই ডবল ড্যাশড, ল্যামডার মান হচ্ছে মাইনাস মিউ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0, অর সেখান থেকে আমরা বের করতে পারি ডি স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0। বলো এর সলভ করতে পারবে এটা? এটা সলভ করতে পারবে কেউ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সিএফ পিআই, পিআই থাকবে না, শুধু সিএফ থাকবে। তাহলে বলো ওয়াই কত হবে? এগুলো দেখে বলে বলা যায়, এগুলো কিন্তু খাটবো না আমরা এখন। তাহলে ওয়াই কত হবে? ওয়াই এক্স C1 C1 e to the power mu C1 ই টু দি পাওয়ার, আর রুট কটা? তাহলে এর রুট হচ্ছে একটা প্লাস মিউ একটা মাইনাস মিউ, তাহলে C1 ই টু দি পাওয়ার মিউ এক্স প্লাস C2 ই টু দি পাওয়ার বলো minus mu। আচ্ছা, এবার কন্ডিশন গুলো বসাই। y00 প্রথমে, আচ্ছা এটা যদি y x হয় তাহলে y ড্যাশ x টা বের করে নিই। হ্যাঁ, কারণ কন্ডিশনটা তো y ড্যাশ l বসাতে হবে। y ড্যাশ x কত হবে তাহলে? C1 একটা মিউ বেরিয়ে যাবে ই টু দি পাওয়ার মিউ এক্স, আর এখানে হয়ে যাবে মাইনাস C2 একটা মিউ ই টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স। দেখো এইবার y0 যদি 0 হয় তাহলে y0 কত হবে? কত হবে গো? C1 ইন্টু ই টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস C2, সেটা হয়ে যাবে 0, আর এখানে y ড্যাশ l কত হবে? y ড্যাশ l C1 মিউ ই টু দি পাওয়ার মিউ l, হ্যাঁ x এর মান l, মাইনাস C2 মিউ ই টু দি পাওয়ার মাইনাস মিউ l, এটা কত? 0। আচ্ছা এক কাজ করি, মিউটা কেটে দিই এখান থেকে, কারণ মিউ হচ্ছে নন জিরো। এই যে মিউ নন জিরো, কেন বলতো মিউকে জিরো ধরেনি? মিউকে যদি জিরো ধরতাম কি হতো এখানে? If we put mu equal to 0, what will we get? lambda 0 হয়ে যেত। Lambda 0 হতো, that is case 1. Case 1 we have already done case 1. ঠিক আছে, তাহলে আমাদের mu equal to 0 ধরার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে এখান থেকে মিউ কেটে গেল, তাহলে C1 যেহেতু মিউ নন জিরো বলে ই টু দি পাওয়ার মিউ l মাইনাস C2 ই টু দি পাওয়ার মাইনাস মিউ l। এবার কোশ্চেনটা হচ্ছে C1 আর C2 এর ভ্যালুটা বের করতে হবে এখান থেকে। এটা একটা আর এটা একটা। C1 প্লাস C2 হচ্ছে 0, আরেকটা হচ্ছে এটা। আচ্ছা, দুটো ইকুয়েশন আছে, ঠিক আছে, দুটো আননোন আছে। এবার বলো এর সলিউশন, একটা সলিউশন এখান থেকে একটা বেরোবে, জানো? এখান থেকে একটা সলিউশন C1 আর C2 0 বেরোবে। আমি যদি বলি C1 0 C2 0, তাহলে একটা সলিউশন না এর। দেখো তো এই দুটোকে স্যাটিসফাই করছে না? এটাকেও করছে এটাকেও করছে, কিন্তু এছাড়াও কি তার কোনো সলিউশন আছে? সেটা বের করতে গেলে কি করে বের করতে হয়? এগুলো আমি করিয়ে দিয়েছি, লিনিয়ার অ্যালজেব্রার জিনিস। একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আছে। বলো C1 C2 এর মান 0 0 তো হয়, কিন্তু 0 0 উদ্দেশ্য আমাদের 0 0 খোঁজা না। কেন? 0 0 যদি আবার C1 C2 হয়ে যায় তাহলে ওয়াইটা আবার 0 হয়ে যাবে। ঠিক আছে, C1 যদি 0 C2 যদি 0 হয়ে যায় তাহলে ওয়াইটা আবার 0 হয়ে যাবে। তার ফলে আবার এটা আইগেন ভ্যালু হতে পারবে না, কারণ আইগেন ফাংশন 0 হতে পারে না বলে। কিন্তু C1 আর C2 0 ছাড়াও কি আর সলিউশন আছে? কি করে বুঝবে একটা সিস্টেমের কটা সলিউশন থাকে? যদি এটা হোমোজিনিয়াস সিস্টেম, সিস্টেমটা হোমোজিনিয়াস, একটা হোমোজিনিয়াস সিস্টেমে কি হতে পারে? সলিউশন থাকবেই, হয় একটা না হলে
ইনফাইনাইট। ইনফাইনাইট, কারেক্ট। হয় একটা থাকবে না হলে ইনফাইনাইট থাকবে। একটা থাকা মানে জিরো সলিউশনটা, তাহলে জিরো সলিউশনটা অলরেডি আছেই, তাছাড়া কি অন্য সলিউশন থাকবে? কি দেখে বুঝি? একটা নিয়ম আছে যে ডিটারমিনেন্ট নিতে হবে। ক্যামার্স রুল। ডিটারমিনেন্টটা কি হতে হবে? নন জিরো। কার ডিটারমিনেন্ট? কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। তার ডিটারমিনেন্টটা যদি নন জিরো হয় তাহলে ইউনিক সলিউশন, আর ডিটারমিনেন্টটা যদি জিরো হয়ে যায় তাহলে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। তাহলে দেখি এবার কি হচ্ছে। আচ্ছা, তাহলে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স মানে যে C1 প্লাস C2, আর এখানে হচ্ছে এটা, এর ডিটারমিনেন্ট কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা কত হবে? তাহলে 1 1 e টু দি পাওয়ার মিউ এল মাইনাস e টু দি পাওয়ার মাইনাস মিউ এল। তাহলে দ্য ডিটারমিনেন্ট, তাহলে বুঝতে পারছো গোটা চ্যাপ্টারটা লিনিয়ার অ্যালজেব্রা বেস্ট। লিনিয়ার অ্যালজেব্রা এমন একটা জিনিস যার ইম্পর্টেন্স প্রচন্ড। দ্য ডিটারমিনেন্ট অফ দ্য কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু C1 এর কোফিশিয়েন্ট, C2 এর কোফিশিয়েন্ট, C1 এর কোফিশিয়েন্ট, C2 এর কোফিশিয়েন্ট। বলো কত হয় গো? কুইক, তাড়াতাড়ি বলো কত হয়? পারলে না? মাইনাস 2 পাওয়ার মাইনাস টু দি পাওয়ার মাইনাস মাইনাস। এবার আমার কথা শোনো, এটা কখনোই জিরো হতে পারে না যদি মিউ জিরো না। যদি মিউ জিরো হতো তাহলে আলাদা বিষয় ছিল। মিউ জিরো হলে এটা হতো -1, এটা প্লাস, এটা মিউ জিরো হলে এটা কত হতো? তাও তো মনে হয় হতে পারতো না। যাই হোক, তো এটা কখনোই জিরো হতে পারে না, এটা কখনোই জিরো হতে পারে না, নন জিরো। তাহলে এটা যেহেতু নন জিরো হচ্ছে, তাহলে কটা সলিউশন থাকবে? একটাই সলিউশন থাকবে এই ডিফারেন্সিয়াল এই সিস্টেমটার। তাহলে একটা সলিউশন থাকা মানে অতএব C1 আর C2 দুটোই জিরো। এই যে এটা যেটা লিখে দিয়েছিলাম, এটা এখানে লেখার দরকার নেই, এটা তখন লেখার দরকার নেই। তাহলে C1 আর C2 জিরো হয়ে যাবে। C1 আর C2 যদি জিরো হয়ে যায় তাহলে yx কত হবে? জিরো। yx যদি জিরো হয়ে যায় তাহলে একই রকম ভাবে ল্যামডা ইকুয়াল টু মাইনাস মিউ স্কোয়ার ইজ অলসো নট অ্যান আইগেন ভ্যালু অফ 1, কারণ কারেসপন্ডিং আইগেন ফাংশন কোনোদিনই জিরো হতে পারে না। তাহলে এবার 3 নম্বর কেস, আর কে বেঁচে থাকলো? কোন কেসটা আবার বলো? জিরো ধরে নিয়েছি ল্যামডার মান, ল্যামডার মান জিরো ধরে নিয়েছি আমরা। কেস 1 এই যে পজিটিভ। ল্যামডা কি ধরেছি? মাইনাস মিউ স্কয়ার, এটা ধরে নিয়েছি আমরা, মানে নেগেটিভ। আর এবার শুধুমাত্র একটা জিনিস বেঁচে আছে, সেটা হচ্ছে ল্যামডা পজিটিভ। তাহলে কেস 3 ধরে নিন ল্যামডাটা হচ্ছে মিউ স্কয়ার, মিউ যেখানে নন জিরো, ঠিক আছে? আচ্ছা, কেন বলো তো হঠাৎ করে ল্যামডাকে মিউ স্কয়ার ধরতে গেলাম এখানে? মাইনাস মিউ স্কয়ার, এই যে মিউ স্কয়ার ধরার ফলে কি বলতো, এই যে এইটা একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন পেলাম, তো তার রুট গুলো না ইজি বেরিয়ে গেল, এই যে মিউ আর মাইনাস মিউ, ওই কারণে। আর যদি শুধু মিউ স্কয়ার না ধরে যদি শুধু ল্যামডা দিয়ে করতে তাহলে আবার রুট ল্যামডা ফ্যামডা রুট ফুট আসতো, সেই জন্য এটাকে ল্যামডাটাকে মিউ স্কয়ার দিয়ে প্রকাশ করেছে, যাতে এখানে ক্যালকুলেশনটা সুবিধা হয়, আর কিছু না। ল্যামডা ইকুয়াল টু মিউ স্কয়ার হয়, মিউটা যদি নন জিরো হয় তাহলে 1 বিকামস কি হবে? তাহলে 1 বলো, 1 নম্বর ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি হবে? y ডবল ড্যাশ প্লাস ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে মিউ স্কয়ার y ইকুয়াল টু 0। কে বলতে পারে এর সলিউশন কি? খুবই সোজা। রুট গুলো কি হবে? রুট গুলো কি হবে? রুট প্লাস মাইনাস মিউ y। প্লাস মাইনাস মিউ y, ভেরি গুড। প্লাস মাইনাস মিউ y মানে কমপ্লেক্স, কমপ্লেক্স হলে তাহলে কি হবে বলো? y C1 cos of root of না mu x, রুট ফুট না কি বলছো? কি না root না স্যার, C1 cos of mu x। C1 cos mu x প্লাস C2 sin mu x, তাই না? এই যে এটাকে যদি সলভ করি তাহলে এটা হবে d স্কয়ার প্লাস মিউ স্কয়ার ইকুয়াল টু 0, অক্সিলারি ইকুয়েশন। সেখান থেকে d এর মান হবে প্লাস মাইনাস i মিউ। তাহলে প্লাস মাইনাস i মিউ হলে যে জানা আছে, আমরা তো পড়েছি এগুলো সব আগের চ্যাপ্টারের জিনিস, প্রত্যেকটা এরপর যত নতুন চ্যাপ্টার করবো সব আগের চ্যাপ্টারের উপর রিলেটেড থাকবে, আগের চ্যাপ্টারের উপর। তাহলে yx বেরিয়ে গেল। এবার দুটো কন্ডিশন। আচ্ছা, y ড্যাশ টেক্সটা বের করে নি। হ্যাঁ, y ড্যাশ টেক্স বলো কত হচ্ছে?
চট করে বলো কত হচ্ছে, মাইনাস c1 মিউ নাকি sin মিউ এক্স ডেরিভেটিভ প্লাস c2 মিউ cos মিউ এক্স। মানগুলো ঝটঝট করে বসিয়ে দাও। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে y0 মানে c1 cos 0 মানে c1 আর প্লাস c2 sin 0 কত হয় বলো? 0 হুম? 0 হয়ে যাবে। তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে c1 0 বেরিয়ে গেল। আচ্ছা c1 যদি 0 হয়ে যায় তাহলে yx কত হয়ে গেল? yx বা ছাড়ো আর দরকার নেই, yx ও পরে করছি। আচ্ছা পরেরটা থেকে y ড্যাশ l, হ্যাঁ। আচ্ছা c1 অলরেডি 0 হয়ে গেছে, এটা বাদ দিলাম, এই পার্টটা বাদই দিলাম। c1 0 হয়ে গেছে মানে এই পার্টটা বাদ। তাহলে থাকলো c2 মিউ cos মিউ l, এটা 0। আচ্ছা সেখানে মিউটা নন জিরো, তাহলে মিউটাকে বাদ দিয়ে দিই। তাহলে c2 cos মিউ l 0। এবার খুব ভালো করে দেখো, এটার উপরই দাঁড়িয়ে আছে গোটা অঙ্কটা। c2 cos মিউ l 0, cos মিউ l কোনদিন 0 হতে পারে? যেহেতু মিউ এর মানটা পজিটিভ আছে, কে বলেছে মিউ পজিটিভ? কে বলেছে মিউ পজিটিভ? এক নম্বর, তার সাথে যদিও কোনো সম্পর্ক নাই, কিন্তু কে বলেছে মিউ এর মান পজিটিভ? আমি কোথাও বলে দেইনি। তুমি যদি কোথাও দেখতে পাও গোটা অঙ্কের মধ্যে যে আমি মিউ পজিটিভ বলেছি, তাহলে আমাকে বল। মিউ নট ইকুয়াল টু 0 বলা যেতে পারে। হ্যাঁ, নট ইকুয়াল টু 0 বলা আছে, তার মানে পজিটিভ নাকি নেগেটিভ হতে পারে না? আচ্ছা তো তার সাথে ধরো তুমি মিউটা পজিটিভ ধরলে, তো তার সাথে কি সম্পর্ক? মানে cos মিউ l কি 0 হতে পারে না? আমার কথাটা হচ্ছে cos মিউ l এটা কি 0 হতে পারে কি পারে না? দুটো জিনিস আছে পরিষ্কার, একটা হচ্ছে c2, একটা cos মিউ l। আমি চাইছি c2 টা যদি 0 হয়ে যায় তাহলে দেখো c1 0। আচ্ছা মাইক বন্ধ করে দাও, মাইক বন্ধ করো। c1 যদি 0 হয়, c2 যদি 0 হয়, তাহলে ঘুরে ফিরে yx টা 0 হয়ে যাবে, তার মানে গোটা অঙ্কটাতে কোনো আইগেন ভ্যালু থাকবে না। তাহলে আমি চেষ্টা করব আইগেন ভ্যালু অন্তত থাকার জন্য। তা থাকতে গেলে c1 যেহেতু 0 হয়ে গেছে, এখানে দুটো পসিবিলিটি আছে, হয় c2 0 বা cos মিউ l 0। তাহলে c2 যদি 0 হয়ে যায় তাহলে তার কিছু থাকলোই না। আর যদি cos মিউ l 0 হয়ে যায় তাহলে c2 নন জিরো হতেও পারে, মানে নাও হতেও পারে নন জিরো। আমার কথাটা বুঝতে পেরেছো? আমার কথাটা হচ্ছে c1 তো 0 হয়ে গেছে, c2 যদি 0 হয়ে যায়, ধরো হয়ে গেল, তাহলে তো আর গোটা কিছুই নেই, yx 0, তার মানে কেউ আইগেন ভ্যালু না। তাহলে আইগেন ভ্যালু থাকার জন্য দুটোর গুণফল 0 মানে c2 নন জিরো হতে পারে cos মিউ l যদি 0 হয়ে যায়, বা এরকম হতে পারে c2 0 cos মিউ l নন জিরো। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে cos মিউ l কি 0 হতে পারে কোনো জায়গায়? না পারে না। cos কি কোনো জায়গায় 0 হতে পারে? এটা কি আমার কোশ্চেন? স্যার মিউ এল এর মান স্যার cos 90 ডিগ্রি। cos কোন কোন জায়গায় 0 হয়? ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, তুমি জাস্ট ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট মিলিয়ে বলো কোন জায়গাতে cos কতর মান 0। একবার সবথেকে সিম্পল মান কত? cos কত 0 হয়? স্যার 90 ডিগ্রি মানে cos pi by 2, cos pi by 2 0 হয়। 0 হয়। তাহলে cos pi by 2 0 হয়ে যাচ্ছে, cos 3 pi by 2 এগুলো সব 0 হয়ে যায়। তো কোশ্চেনটা হচ্ছে ইন অর্ডার টু ফাইন্ড c2 নন জিরো, c2 কে নন জিরো রাখার জন্য, বা ইন অর্ডার টু, ঠিক আছে, পুটিং c2 নন জিরো, আমরা কি ধরছি? আমরা cos মিউ l, কারণ c2 যদি 0 হয়ে যায় তাহলে গোটা অঙ্কটা আর কিচ্ছু নেই। সেই কারণে c2 পাওয়ার জন্য, বুঝতে পেরেছো, যদি c2 যদি পেয়ে যাই, যদি, তাহলে ইফ, আমি একটু বলে দিই, যদি c2 0 হয়ে যায় দেন yটা 0 হয়ে যাবে। আর গোটা কোশ্চেনে এন্ড ইট ফলোজ দ্যাট y 0 হয়ে যাবে, মানে c1 অলরেডি 0 আছে, এটা মানে হচ্ছে দেয়ার এক্সিস্ট নো আইগেন ভ্যালু অফ 1। আমরা সেটা চাইছি না অবশ্যই, কারণ গোটা অঙ্কটার একটাও আইগেন ভ্যালু থাকবে না, এটা চাইছি না। তাহলে এবার সো c2 টাকে আমরা চেষ্টা করছি নন জিরো ধরার, ঠিক আছে? আমরা সবসময় চেষ্টা করছি c2 টা নন জিরো, কার জন্য? ফর দ্য এক্সিস্টেন্স অফ আইগেন ভ্যালু, আইগেন ভ্যালু এক্সিস্টেন্স করার জন্য, থাকার জন্য। তাহলে আইগেন ভ্যালু থাকবে c2 নন জিরো হলে। এবার c2 যদি নন জিরো হয় তাহলে cos মিউ l কত হয়ে যাবে? 0। আর cos মিউ l 0 হলে একটা সূত্র আছে, ক্লাস 12 বা 11 এ পড়েছো, মিউ l কত হবে? কারণ মনে আছে? আমার মনে হয় না মনে আছে। 2n + 1 * pi by 2 হবে। 2n
+1 -1 দিয়েও করা যায় কিন্তু π/2। আচ্ছা আমি একটা কাজ করি, মাইনাস দিয়ে করলে এটাকে 1 2 3 ধরি। হ্যাঁ কি অসুবিধা আছে? প্লাস ধরে করলে 0 দিয়ে শুরু করতে হবে, 2n + 1 × π/2 ধরলে 0 দিয়ে শুরু করতে হবে, 2n - 1 × π/2। ঠিক আছে, n এর মানে 1 হলে কত হচ্ছে দেখো, তুমি যেটা বললে 2n + 1, অবশ্যই তাহলে n টা 0 দিয়ে স্টার্ট করতে হবে, আমি n টা 1 দিয়ে স্টার্ট করলাম, তাহলে 2n - 1 × π/2, তাহলে কি হবে বলো? n এর মানে 1 হলে কত হচ্ছে? π/2 π/2, তাহলে এখানে 0 হয়। n এর মান 2 হলে 3π/2 0 হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা যেহেতু cos আছে না, সেই তো আর মাইনাস গুলো ইউজ করলাম না, কেন বলো তো? আলটিমেটলি ওই ঘুরে ফিরে একই ব্যাপার, cos of -ul মানে cos μl। ঠিক আছে, যাই হোক, তাহলে μl হয়ে গেল। তাহলে মিউ এর মান কত সেখান থেকে? 2n - 1 × π/2l মিউ এর মান, যেখানে n এর মান 1 2 3 দরকার। আচ্ছা মিউ এর মান যদি পেয়ে যাই, ঠিক আছে, মিউ পেয়ে গেলাম, তাহলে ল্যামডার ভ্যালুটা কত, আইগেন ভ্যালু গুলো কত বলো? মিউ পেয়ে গেছি, তাহলে ল্যামডা কত? 2n - 1 তার হোল ল্যামডা স্কয়ার মানে পাই এই যে স্কয়ার মিউ স্কয়ার, তাহলে আইগেন ভ্যালু গুলো হবে হচ্ছে মিউ স্কয়ার মানে 2n - 1 তার হোল স্কয়ার ইনটু পাই স্কয়ার বাই 2 স্কয়ার মানে 4 4 স্কয়ার, যেখানে n এর মান 1 2 3 ডট ডট। এতগুলো আইগেন ভ্যালু আছে, প্রচুর আইগেন ভ্যালু, শেষ নেই। দেখো n এর মানে 1 বসাও, একটা আইগেন ভ্যালু, n এর মান 2 বসাও, একটা আইগেন ভ্যালু। তাহলে এই যে আইগেন ভ্যালু গুলো পেলাম, তার কারেসপন্ডিং এন্ড দ্য কারেসপন্ডিং আইগেন ফাংশনস কি হবে? এর কারেসপন্ডিং আইগেন ফাংশনস কি হবে বলো? কত হবে আইগেন ফাংশনস গুলো? এই যে পেয়ে গেছি তো কারেসপন্ডিং আইগেন ফাংশন, এই যে yx হচ্ছে c1 cos μx, c1 0 হয়ে গেছে, আর c2 কে আমরা নন জিরো ধরেছি, তাহলে sin μx, তাহলে c2, তাহলে yx = c2 sin μx। হ্যাঁ মিউ, মিউ এর মান কত? এই যে মিউ এর মান পেয়ে গেছি 2n - 1 পাই, তার সাথে x দিয়ে দিলাম। ঠিক আছে, মিউ x আছে বাই 12, যদি এটাকে ব্র্যাকেট দাও তো ব্র্যাকেট দিতে পারো বাই 12। ঠিক আছে, বোঝাতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা পরবর্তীকালে কি হচ্ছে, অনেকে c2 টাকে না 1 ধরে নেয়। 1 ধরে নেওয়া মানে বলতে যায় যে sin 2n - 1 পাই বাই 12 অফ x, এটা 1 ধরে নেয়। ঠিক আছে, পুটিং c2 = কনস্ট্যান্ট। তাহলে এইগুলো হচ্ছে আমাদের আইগেন ভ্যালু, একবারে লাস্টে আমি লিখছি সব, এরা হচ্ছে সব আইগেন ভ্যালু, আর তার কারেসপন্ডিং আইগেন ফাংশন হচ্ছে এরা, এই যে এটা কারেসপন্ডিং আইগেন ফাংশন। বুঝতে পারলি কিনা দেখো? ঠিক আছে, ক্লিয়ার? অঙ্কটা কি বোঝা গেল? তো এই হচ্ছে অঙ্ক। আমি আরেকবার বলে দিই কি করলাম, অঙ্কের প্রসেসটা জেনে নাও। প্রত্যেকটা অঙ্ক সেম। প্রথমে ল্যামডাটা 0 করতে হবে, 0, সেখান থেকে দেখবে কিছু আছে কি নেই, এই যে কন্ডিশন গুলো, বাউন্ডারি কন্ডিশন গুলো কাজে লাগিয়ে c1 c2 এর মান বের করবে। খালি কাজ হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা। যে সলভ করা মানে প্রথমটা ইজিলি সলভ করা যায়, দ্বিতীয়টা ইজিলি সলভ করা যায়, 3 নম্বরটা ইজিলি সলভ করে c1 c2 এর মানগুলো বের করতে হবে। কার দ্বারা? এই কন্ডিশন গুলো না বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন দেবে, কন্ডিশনস আর চেঞ্জেবল, এরা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন দেবে। এই কন্ডিশন গুলো চেঞ্জ হয়ে যাবে, বাকি অঙ্কটা সেম থাকবে, কন্ডিশন গুলো চেঞ্জ হবে। মোটামুটি এই অঙ্কটাই দেয়, খালি কন্ডিশন গুলো আলাদা আলাদা দেয়। ঠিক আছে, কোথাও হয়তো y0 y' হয়তো 0 হলো না, অন্য কিছু হলো, বা y' দিল না 1 দিল, অন্য কিছু হলো, বা y0টা হয়তো 0 না, অন্য কিছু। তো এখান থেকে আমাদের কি c1 c2 গুলো ডিফারেন্ট আসবে, সেই c1 c2 গুলোর মানগুলো বের করতে হবে। কেস 1 কেস 2 কেস 3। অনেক সময় তোমাদের পরীক্ষায় কি করে দেয়, পরীক্ষায় বলে দেয় যে ফাইন্ড দ্য আইগেন ভ্যালুস, এরকম বলে দেয় ল্যামডা পজিটিভ, তার মানে
যদি বলে দেয় যে ল্যামডা শুধু পজিটিভ গুলো বের করো, তার মানে কি? তার মানে Case তখন three. কেস Case 1 3 করার করতে দরকার নেই, কেস 2 করার দরকার নেই, উইল ডু অনলি কেস 3। সোজা হয়ে গেল, ছোট হয়ে গেল অঙ্কটা। আসতেই পারে, এত বড় অঙ্ক না দিয়ে ছোট অঙ্ক দিতে পারে, ছোট অঙ্ক দিতে পারে। সেই জন্য অনেক সময় দেখবে তোমাদের বইয়ে এক্সারসাইজ গুলো যখন করতে দিব, তখন দেখবে ল্যামডাটা বলে দিচ্ছে বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে পজিটিভ। ল্যামডা পজিটিভ মানে এগুলো চেক করার দরকার নেই। যাই হোক, আমি 3টে কেস দিয়ে করাচ্ছি প্রত্যেকটা অঙ্ক। তো তোমাদের যেখানে যেখানে ল্যামডাটা পজিটিভ বলে দিবে, সেখানে ফার্স্ট কেস সেকেন্ড কেস করার দরকার নেই, শুধুমাত্র থার্ড কেস থেকে শুরু করবো। তাহলে ল্যামডাটা ডিরেক্টলি মিউ স্কোয়ার থেকে স্টার্ট করবো। বুঝতে পারলাম? তো এবার এই একটা টাইপেরই অঙ্ক, খালি বাউন্ডারি ভ্যালুগুলো চেঞ্জ হবে আর বিভিন্ন অঙ্ক, আর কিচ্ছু নেই। গোটা চ্যাপ্টারটার মধ্যে কিচ্ছু নেই। এই হচ্ছে জিনিস, যে এই যে প্রবলেমটা, সেটা স্টার্ম লিভুলি প্রবলেম বলা হয় বা আইগেন ভ্যালু প্রবলেম বলা হয়। এবং এই টাইপের প্রবলেমগুলো সলভ কিভাবে করতে হয় সেটা নিয়মটা আমি দেখিয়ে দিলাম। আইগেন ভ্যালু, তার কারেসপন্ডিং আইগেন ফাংশন। আইগেন ভ্যালু কখন থাকবে? যদি তার কারেসপন্ডিং আইগেন ফাংশন নন জিরো হয়। যদি জিরো হয়ে যায়, C1 C2 এর মান যদি জিরো বেরিয়ে যায়, তাহলে আইগেন ফাংশনগুলো জিরো হয়ে যাবে, তাহলে সেই ল্যামডাটা আইগেন ভ্যালু হবে না। তাহলে ল্যামডা যদি আইগেন ভ্যালু হয় তাহলে কি হবে, না হলে কি হবে, আমি সব বুঝিয়ে দিলাম। অঙ্কটা কি সবাই বুঝতে পারলে? কারো কোনো কোশ্চিন থাকলে আমাকে বলতে পারো, এই অঙ্ক রিলেটেড কারোর যদি কোনো কোশ্চিন থাকে আমাকে বলতে পারো। কি করে বের করলাম শিখে নাও। ল্যামডাটা কি করে বের করলাম, তার কারেসপন্ডিং ফাংশনটা কি করে বের করলাম। যদি এটা C2 টাকে 1 নাও ধরতে তাও হতো, এখানে C2 দিয়ে করলেও হয়। যাই হোক, পরবর্তীকালে বইয়ে দেখলাম C2 টা 1 ধরা আছে অনেক বইতে, সেই জন্য 1 করে দেখলাম কিছু। n এর মান চেঞ্জ করো, এই যে n এর মান 1 বসাও, আইগেন ভ্যালু চেঞ্জ হলো। এখানেও n এর মান 1, এই যে আইগেন ভ্যালু তার কারেসপন্ডিং আইগেন ফাংশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আইগেন ভ্যালু 2 বসাও, n এর মান অন্য একটা আইগেন ভ্যালু, তার কারেসপন্ডিং আইগেন ফাংশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে আইগেন ভ্যালু চেঞ্জ হলে তার কারেসপন্ডিং আইগেন ফাংশন চেঞ্জ হচ্ছে, n এর মানের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, এখানেও n ইকুয়াল টু 1 2 3 এগুলো বলে দেওয়া উচিত। বলো, কারো কোশ্চেন কিছু? আচ্ছা, আরেকটা অঙ্ক করাই, দেখো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। সেম কোশ্চেন, ফাইন্ড, কোশ্চেনটা সেম, ফাইন্ড দ্য আইগেন ভ্যালুস, ঠিক আছে, and the corresponding eigenfunctions find the eigenvalues and the corresponding eigenfunctions of y double dashed plus lambda y equal to 0. Question same with condition বলে দিয়েছে y dash 0 is equal to 0 and y dashed l is equal to 0. ঠিক আছে, আগের বার আর এইবারে কন্ডিশন দুটো বুঝতে পেরেছো ডিফারেন্সটা কি? জাস্ট স্লাইটলি ডিফারেন্স। এরকম প্রত্যেকটা অঙ্কই জাস্ট এইদিক ওইদিক স্লাইটলি ডিফারেন্স হবে, মোটামুটি অঙ্কগুলো সেম হবে। আরো দু একটা অঙ্ক আছে যেগুলো একটু কন্ডিশন গুলো অন্যরকম, তার জন্য একটু অঙ্কগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি করব? নিয়ম 1 কেস 1, দেখো মনে হবে যে একই অঙ্ক করাচ্ছে স্যার, একই জিনিস সব রিপিট হবে। ল্যামডাটা 0, তাহলে ল্যামডা যদি 0 হয়ে যায়, তাহলে এটাকে একটা কাজ করে এটাকে 1 নাম দিয়ে দিই, তাহলে 1 বিকামস কত হয় বলো? সেম জিনিস, সেম অঙ্ক, 1 কত হয়ে যাবে? y ডাবল ড্যাশ ইকুয়াল টু 0, y ডাবল ড্যাশ যদি 0 হয় তাহলে yx কত? ডিরেক্ট বলতে পারবো, c1x প্লাস c2। আচ্ছা, কন্ডিশন তাহলে y ড্যাশ x ইজ ইকুয়াল টু c1। তাহলে বলো কন্ডিশন থেকে কি বলতে পারি? এই যে y ড্যাশ 0 ইজ ইকুয়াল টু 0 আর y ড্যাশ l ইজ ইকুয়াল টু 0, কি বলতে পারি? পারলে না বলতে? y ড্যাশ 0 0, তাহলে c1 কত? 0। y ড্যাশ l থেকেও তো একই কন্ডিশনই আসে, c1 টা 0ই হয়। তার মানে ওভারঅল c1 টা শুধুমাত্র 0 বলতে পারছি। c1 যদি 0 হয়ে যায় তাহলে yx কত হচ্ছে? c2। তাহলে c2 এখানে কি থাকছে? তো c2 তো 0 হচ্ছে না, c2 কে আমরা 0 কি বলতে পারছি? বলতে পারছি না। পরবর্তীকালে বলেছি যে আমরা চেষ্টা করব c2 টাকে 1 ধরে নিতে, ঠিক আছে। টেকিং c2 ইকুয়াল টু 1, একটা কনস্ট্যান্ট কে 1 বা সে 2 ও ধরতে পারো 3 ও ধরতে পারো, এটা কিছু ধরে নাও। তাহলে আমরা বলতে পারি yx ইকুয়াল টু 1
is an eigenfunction corresponding to, ঠিক আছে, eigenfunction corresponding to কার সাথে corresponding, lambda equal to 0 তার corresponding হয়ে গেল একটা পার্ট। তাহলে yx equal to 1, এই যে এটা একটা eigenfunction, lambda 0 হচ্ছে একটা eigenvalue, ঠিক আছে। অতএব lambda equal to 0 is an eigenvalue। আচ্ছা কেস 2 কি করব এবার বলো, কেস 2 কত ধরবো, লেট ল্যামডা নেগেটিভ, নেগেটিভ মানে কত ধরবো, আগের অঙ্কটা করিয়েছি মাইনাস মাইনাস মিউ স্কয়ার। মিউ স্কয়ার, হোয়ার যেখানে কি ধরবো, কেস 1 টাকে অ্যাভয়েড করার জন্য মিউটা নন জিরো, দেন 1 বিকামস, সোজা সব অঙ্ক একই জিনিস, অসুবিধা হওয়ার কথা না, y ডবল ড্যাশ মাইনাস মিউ স্কয়ার y ইকুয়াল টু 0, সেখান থেকে yx কি বের করতে পারবে ডিরেক্ট একবারে, বলো। Some constant c1 into e to the power mu x plus some constant c2 into e to the power minus mu x, ঠিক আছে। আচ্ছা তাহলে y dash x টা বের করো চট করে, কত হবে y dash x, mu c1 e to the power mu x minus mu c2 e to the power minus mu x, ঠিক আছে। আচ্ছা এবার কন্ডিশন গুলো, y dash 0 equal to 0, সেখান থেকে কি বলতে পারি, মিউ বাদ দাও, আচ্ছা ঠিক আছে মিউ নি প্রথমে, মিউ c1 e to the power 0, তাই তো, তার মানে কথা হচ্ছে এটাই হচ্ছে মাইনাস মিউ c2, x এর মান 0 তো is equal to 0, সেখান থেকে মিউ যদি বাদ দিই তাহলে c1 minus c2 equal to 0, তাহলে c1 আর c2 সমান, c1 আর c2 সমান হয়ে যাচ্ছে, দেখো বোঝাতে পারলাম কিনা। অতএব c1 আর c2 যদি সমান হয়ে যায় তাহলে y dash x কত হচ্ছে, c1 আর c2 সমান হয়ে যাওয়া মানে মিউ c1 করে দিই c2 কে e to the power mu x minus e to the power minus mu x, তাহলে c1 আর c2 সমান হয়ে যাওয়া মানে c2 এর জায়গায় c1 লিখে ফেললাম, হবে। আচ্ছা নাও y dash l, কি বুঝতে পারছো না অঙ্কগুলো, ক্যালকুলেশনটা বুঝতে পারছো, এই অঙ্কগুলো হচ্ছে নাথিং বাট ক্যালকুলেশন, আর কিছু না, এই অঙ্কগুলো হচ্ছে আর নাথিং বাট ক্যালকুলেশন, ক্যালকুলেশন ছাড়া কিছু না। তাহলে মিউ c1, আচ্ছা এইখানে ই টু দি পাওয়ার মিউ এল মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস মিউ এল কত হচ্ছে, তাহলে এটা 0 হচ্ছে, এইটা কখনো 0 হতে পারে না যেহেতু মিউ 0 না বলে, তাহলে এটা যেহেতু নন জিরো, মিউ যেহেতু নন জিরো, তাহলে ইমপ্লাই করবে c1 0, অ্যাজ কারণটা হচ্ছে মিউ নন জিরো, আর ই টু দি পাওয়ার মিউ এল মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস মিউ এল এটাও নন জিরো, ঠিক আছে, কারণ মিউ 0 হলে এটা একমাত্র 0 হয় 1 minus 1, কিন্তু মিউ 0 না বলে এটাও 0 হতে পারে না। অতএব yx কত হয়ে যাচ্ছে, c1 ও 0 আর c1 আর c2 সমান, তার মানে yx equal to 0, তাহলে কি বলতে পারি, there exist no eigenfunctions corresponding to the eigenvalues বা the eigenvalue করো lambda equal to minus mu square, ঠিক আছে। অতএব lambda equal to minus mu square is not an eigenvalue of 1, হ্যাঁ, তাহলে একের eigenvalue নয়, বুঝাতে পারলাম, কেস 2 হয়ে গেল। এবার কি বেঁচে থাকলো, লাস্ট কেস, 3 নম্বর কেস করো, 3 নম্বর কেস নিজেরাই পারবে তো, অসুবিধা হওয়ার কথা না তো। কেস 3, let lambda equal to mu square, এখানে মিউটা নন জিরো, ঠিক আছে, then 1 becomes y double dashed plus mu square y equal to 0, or সেখান থেকে yx কত হবে, c1
cos mu x plus c2 sin mu x, হ্যাঁ। তাহলে yx বেরিয়ে গেল, y ড্যাশ x কত হবে বলো, মাইনাস mu c1 sin mu x প্লাস mu c2 cos mu x, তাই তো? আচ্ছা, এবার কন্ডিশন গুলো বসাও তো চটচট করে। y ড্যাশ 0 ইকুয়াল টু 0 কত হচ্ছে তাহলে বলো, বলো। mu C2 equal C2 equals to 0. তাহলে সেখান থেকে মিউ যদি 0 না হয় তাহলে c2 0 হয়ে গেল, c2 0 বেরিয়ে গেল। আচ্ছা, আর পরের কন্ডিশনটা থেকে y ড্যাশ l, হ্যাঁ। আচ্ছা, c2 0 হয়ে গেছে, c2 তার কিছু বসাবোই না, তাহলে মাইনাস মিউ c1 sin মিউ l, হ্যাঁ, এটা 0। আচ্ছা, এখান থেকে বলে দিই মিউটা 0 হতে পারে না, আর আমরা চেষ্টা করব আগের মতোই, যদি এই যে আগের মতো একই জিনিস, যদি c1 0 হয়ে যায় তাহলে দেন y equal to 0 হয়ে যাবে, yx 0 হয়ে যাবে, and it implies that there exists no eigenvalue of 1. So c2 টাকে আমরা সরি c1 টাকে আমরা কি ধরছি, নন জিরো ধরছি ফর দ্য এক্সিস্টেন্স অফ আইগেনভ্যালু। আইগেনভ্যালুর এক্সিস্টেন্সের জন্য আমরা c1 টাকে নন জিরো ধরছি, ঠিক আছে, অফ আইগেনভ্যালুস। আচ্ছা, তাহলে c1 নন জিরো যদি হয়, দাস সাইন মিউএল কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এরকম একটা ফর্মুলা আছে, সাইন মিউএল যদি 0 হয়ে যায় তাহলে মিউএল হয় n পাই, তাই তো? জানো না এগুলো ফর্মুলা? হ্যাঁ স্যার। আচ্ছা, n এর মান 1 2 3 ডট ডট। কেন বলো তো আমি নেগেটিভ গুলো নিচ্ছি না? জিরোটা নিলে দেখো n এর মান যদি 0 হয় তাহলে মিউ 0 হয়ে যাবে, দরকার নেই ওটা, মিউটা আমি অলরেডি। আর নেগেটিভ কেন নিচ্ছি না, কারণ আলটিমেটলি ল্যামডাটা মিউ স্কোয়ার, তো নেগেটিভ নিলেও আলটিমেটলি মিউ স্কোয়ার মানে ল্যামডা পজিটিভ হয়ে যাবে, তো সেই জন্য আর নেগেটিভ নিচ্ছি না। তাহলে ল্যামডা কত হবে তাহলে, ও মিউএল সরি মিউএল যদি n পাই হয় তাহলে মিউ এর মান কত, বলো মিউ এর মান কত তাহলে, n পাই বাই l, তাই না? তাহলে অতএব ল্যামডা কত হবে, n পাই বাই l, তার মানে n স্কয়ার পাই স্কয়ার বাই l স্কয়ার, 1 2 3 ডট ডট। আচ্ছা, করেসপন্ডিং আইগেন ফাংশন কি হবে, এন্ড বলো yx কত হবে, এই যে yx c1 0 হয়ে গেছিল না, কত 0, c2 0 হয়ে গেছিল, c2 0 হয়ে গেছিল মানে এই পার্টটা বাদ, তাহলে থাকছে c1 cos mu x, মিউ মানে হচ্ছে n পাই বাই l x। পরবর্তীকালে কি করছি আমরা, একটা কাজ করো, আমরা ধরে নিই যে ওই ইয়েটা হচ্ছে 1, হ্যাঁ, ধরবে? কি করবো তাহলে আগের বারের মতো, যে পুটিং c1 equal to 1, we have the corresponding, ঠিক আছে, আইগেন ফাংশনস of lambda, lambda হচ্ছে n স্কয়ার পাই স্কয়ার বাই l স্কয়ার, আর কি কি y is equal to বা yx is equal to cos n পাই x by l, where n এর মান হচ্ছে 1 2 3 ডট ডট চলছে। তাহলে কতগুলো এখানে আইগেন ভ্যালু হলো, এক হচ্ছে এগুলো সবাই হলো, আর 2 0টাও হলো টোটাল। তাহলে লাস্টে একবার লিখিয়ে দিতে পারো
টোটাল আইগেন ভ্যালু গুলো হচ্ছে 0 হচ্ছে, আবার n স্কয়ার পাই স্কয়ার বাই l স্কয়ার হচ্ছে। 0 এর করেসপন্ডিং আইগেন ফাংশন হচ্ছে 1, এই যে yx হচ্ছে 1, আর এই n স্কয়ার পাই স্কয়ার বাই l স্কয়ার তার করেসপন্ডিং আইগেন ফাংশন হচ্ছে এটা cos n pi x বাই l। বুঝতে পারলাম? বুঝতে পারলে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। একটা অঙ্ক দিচ্ছি, বাড়ির কাজ। হ্যাঁ, দেখি কেউ পারো কিনা। আমি তো করিয়ে দিলাম দুটো অঙ্ক। ফাইন্ড all the eigenvalues ঠিক আছে and eigenfunctions of the differential equation y double dash plus lambda y equal to 0 with y0 plus y dash 0 is equal to 0 and y1 plus y dash 1 is equal to 0। এই অঙ্কটা বাড়ির কাজ। কন্ডিশনটা খালি চেঞ্জ হয়েছে, বাকি সব সেম। y0 plus y dash 0 বুঝতে পেরেছো? কন্ডিশনটা কাজে লাগাতে পারবে? কি মনে হচ্ছে অঙ্কটা করতে পারবে? হ্যাঁ স্যার পারবো। একই জিনিস। হ্যাঁ স্যার, চেষ্টা তো করব। হ্যাঁ, চেষ্টা তো করতেই হবে। ডিফারেনশিয়াল ইকুয়েশন তো একই। তাহলে তিনটে কেস। কেস 1 যেখানে yx কত হবে? c1x প্লাস c2 আর ল্যামডা 0। কেস 2 যেখানে yx হবে মাইনাস মিউ স্কয়ার দিলে কত হবে? c1 e টু দি পাওয়ার মিউ x প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস মিউ x আর ল্যামডা হবে মাইনাস মিউ স্কয়ার, মিউটা নন জিরো। আর কেস 3 লাস্ট 3 কেস কি হবে? yx বলো c1 cos mu x প্লাস c2 sin mu x, এখানে ল্যামডা প্লাস মিউ স্কয়ার, মিউ নন জিরো। প্রত্যেকটা কেসে c1 c2 বের করতে হবে উইথ দ্য হেল্প অফ দিস কন্ডিশনস। তাহলে yx জেনে গেছো, y dash x করবে, y0 বসাবে, y dash 0 করবে, y1 করবে, y dash 1 করবে, যোগ করবে কন্ডিশন। একটু ক্যালকুলেশন কিন্তু কঠিন হবে, আমি জানি না পারবে কিনা, নাহলে আমি নেক্সট দিন করিয়ে দিব। এই মোটামুটি এই কতগুলো অঙ্ক করলেই বাকি একই টাইপের অঙ্ক, জাস্ট কন্ডিশন গুলো চেঞ্জ হচ্ছে, আর কিছু নেই। তো এই অঙ্কটা যদি না পারো তাহলে নেক্সট দিন আমি অঙ্কটা করে দিব। তাহলে বাড়িতে ট্রাই করো, পারা উচিত। খুব যে বড় কিছু ক্যালকুলেশন সেটা না, ধীরে 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 তিনটা কেস করবে, পারা উচিত। আমি নেক্সট দিন তাও এই অঙ্কটা করিয়ে দিব, ঠিক আছে? আমি তবুও অঙ্কটা করিয়ে দিব নেক্সট দিন, চিন্তার কিছু। এই গেল হচ্ছে আইগেন ভ্যালু আইগেন ফাংশনের অঙ্ক। এই অঙ্কটা খালি ট্রাই করো তোমাদের বই থেকে। আজকে যেহেতু আমি অন্যান্য অঙ্ক দিয়েছি, তাহলে তোমাদের বই থেকে আমি নেক্সট দিন বাকি আইগেন ভ্যালু আরো অনেক প্রবলেম করতে, যত প্রবলেম করবে তত প্র্যাকটিস হবে, আর কিছু না। জাস্ট কন্ডিশন গুলো উল্টো পাল্টা, ঠিক আছে? অসুবিধার কিছু নেই, হয়ে যাবে। তাহলে এই চ্যাপ্টারটা আর একটা অঙ্ক এটা আমি নেক্সট দিন করিয়ে চ্যাপ্টারটা শেষ করে দেবো, ঠিক আছে? একটু ভালো, এটা কিন্তু ক্যালকুলেশন বেশি আছে, দেখে শুনে করবে অঙ্কটা। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? না হলে স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে এই যে অঙ্কগুলো আছে, মানে 4টা মেথডের অঙ্ক করালেন, যদি কোনো অঙ্ক করতে দেয় কি করে বুঝবো যেটা কোন মেথডের অঙ্ক? বলে দেবে। ও আচ্ছা। আর যদি না বলে দেয় তাহলে প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে তখন বুঝতে পারবে তোমরা কোনটা করতে হবে। এটা কিছু করার নেই, মানে এগুলো নর্মালি বলে দেয়, ঠিক আছে? ভেরিয়েশন অফ প্যারামিটার বলে দেয় বা চেঞ্জ অফ ইন্ডিপেন্ডেন্ট বলে দেয়, ওই অঙ্কগুলো বলে দেয়। হ্যাঁ, আমি খুব কমই দেখেছি বলে দেয়। যদি না দেয় তাহলে তোমাদেরকে ওটা যে কোনো একটা মেথডে, যা এটা হচ্ছে কি বলতো, যে প্র্যাকটিস থেকে একটা এক্সপিরিয়েন্স, আর কিছু না। এটা পার্টিকুলার তো কোনো নিয়ম নেই, এক একটা অঙ্ক এক রকম নিয়ম, কোনটা কোন রকম হবে ওরকম কোনো নিয়ম নেই। এগুলো আলটিমেটলি বলে দিবে, আর না বলে দিলেও হয়তো তখন একটু এক্সপিরিয়েন্স দিয়ে করতে হবে, কারণ পার্টিকুলার কোনো নিয়ম নেই। আর এগুলো বলে দেয়, মানে মেথড অফ ভেরিয়েশন প্যারামিটার বলে দিবে, সেই তো অঙ্কগুলো ইম্পর্টেন্ট। যদি না বলে দেয় তাহলে তো হয়েই গেল, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে? স্যার হ্যাঁ বলো। এর আগের দিন 210 পাতার একটা অঙ্ক দিয়েছিলেন 9 নাম্বার। হ্যাঁ, তো আমি নেক্সট দিন করাচ্ছি অঙ্কগুলো।
এগুলো সব করি না, নেক্সট দিন যা যা বাকি থাকবে সব অঙ্ক করিয়ে দেবো। নেক্সট দিন হচ্ছে এই অঙ্কটা করাবো, প্লাস হচ্ছে ওই চ্যাপ্টারের সব অঙ্কগুলোই করে দেবো, ঠিক আছে? আমাকে একটু স্যার এখানে একটা জিনিস বুঝতে পারছি না। কোনটা বুঝতে পারছো না বলো? নয় বলেছে যে একটা ইন্টিগ্রাল দিয়ে দিয়েছে, আরেকটা ইন্টিগ্রাল বের করতে বলেছে। হ্যাঁ, তো অ্যান্সারে শুধু 1/x আছে, কিন্তু মানে দুটো বেরোচ্ছে, x আর 1/x বেরোচ্ছে। 9 নাম্বারটাতে স্যার যেটা ইন্টিগ্রাল বলে দিয়েছে ওটা ইউ ইকুয়ালস টু ধরে নিলে হয়ে যাবে অঙ্কটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ ইকুয়ালস টু ধরে নিলে হয়ে যাবে। যেটা ইন্টিগ্রাল বলে দিয়েছে না, সেটা শুধুমাত্র ইউটা ওটাই ধরবে। এক্স প্লাস 1/x বলে দিয়েছে নাকি, না কত বলে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার। এটাই বলে দিয়েছে। হ্যাঁ, এটাকে ইউ ধরে নিবে, বাস আর কিছু ইউ বের করতে হবে না, শুধু এটা ইউ। এবার ধরে নিবে যে সলিউশন হচ্ছে y ইজ ইকুয়াল টু uv, এবার v খালি বের করতে হবে ফর্মুলা দিয়ে, ওই যে d2v dx2 প্লাস ওটা দিয়ে। এটা বলে দিয়েছে, ইউ বলে দিয়েছে। এটা মেথড অফ ভেরিয়েশন প্যারামিটার অঙ্ক না, কিন্তু এটা কিন্তু অন্য অঙ্ক, এখানে ইউটা বলে দিয়েছে। তোমরা এটাই যদি, এটা হচ্ছে ফার্স্ট পার্টের অঙ্ক, স্যার ফার্স্ট মেথডে। ফার্স্ট মেথডের, হ্যাঁ কারেক্ট, ফার্স্ট মেথডের অঙ্ক। তাহলে ইউটা বলে দিয়েছে, অলরেডি বলে দিই। আমরা ইউটা বের করি 1 প্লাস পি প্লাস কিউ বা পি প্লাস কিউ এক্স, আমরা বিভিন্ন মেথডে বের করি না। 1 প্লাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0 হলে ইউ আলাদা, এটা হলে তো সমস্ত ফর্মুলা তো জানা সম্ভব না। যেমন এইটার ফর্মুলা আমরা জানি না, এগুলো দরকারও হয় না, ঠিক আছে? তো ইউ বলে দিয়েছে, এই যে বলে দেবে, বলে দিলে তো আরো ভালো হয়ে গেল, ঝামেলাই শেষ হয়ে গেল। বরঞ্চ 9 নম্বর করে তাহলে সোজা যদি বলে দিয়ে থাকে, ঠিক আছে? যদি কোনো অঙ্ক থাকে নেক্সট দিন আমাকে বলো, সবাই করো, আর আমাকে পাঠাবে কিন্তু অঙ্ক করে সব। এই অঙ্কটা পাঠাবে, আর সমস্ত এক্সারসাইজ গুলো যা যা দিয়েছি সবাই আমাকে পিডিএফ করে করে পাঠিয়ে দিবে, বা ছবি তুলে যা ইচ্ছে।